ধর করে উঠে বসল সায়ন। কপালে বিন্দু বিন্দু ঘাম, বুকটা হাঁপড়ের মতো ওঠানামা করছে। চারপাশটা ভালো করে দেখে সে বুঝতে পারল এটা সেই দোতলা বাড়ির ঘরটাই। সে মেঝেতে শুয়েছিল আর বিছানার উপর অকাতরে ঘুমাচ্ছে অদরা। তার মানে এতক্ষণ যা দেখলো সব স্বপ্ন ছিল। সেই অদৃশ্য হয়ে যাওয়া রাস্তা, পানির মাঝখানে আটকে পড়া, সবই মনের ভুল। সায়ন স্মৃতি হাতড়াতে লাগলো। মনে পড়ল বারান্দায় ওই বাচ্চাটিকে দেখার পর ভয়ে তারা দুজন ওই ঘরে দৌড়ে এসেছিল। তারপর হঠাৎ করেই চোখের সামনে সব অন্ধকার হয়ে যায়। জ্ঞান হারিয়ে ফেলেছিল তারা। আর এখন ঘুম ভাঙল। সায়ন উঠে গিয়ে অদরাকে ডাকলো, অদরা উঠুন, শুনছেন? অদরা নাড়াচাড়া করে উঠে বসলো। চোখ ডলে সে সায়নের দিকে তাকালো, চোখে মুখে বিস্ময়। আমরা এখানে কেন? কি হয়েছিল? সায়ন তাকে স্বপ্নের পুরো ব্যাপারটা খুলে বলল। সব শুনে অদরা কিছু বলার আগেই নিচতলা থেকে মানুষের কোলাহল ভেসে এলো। থালা বাসনের শব্দ, হাসাহাসি, কথা বলার গুঞ্জন। অদরা চমকে ওঠে, সায়নের হাত খামচে ধরল। বিশ্বাস করুন, ঠিক এমনটাই হয়েছিল। সেদিনও আমার ঘুম ভাঙার পর ঠিক এই সময়ে আমি নিচে মানুষের গলার আওয়াজ পেয়েছিলাম, ঠিক একই রকম। সায়ন ব্রু কুঁচকে ভাবল, তার মানে এই ঘটনা কি একটা লুপের মতো বারবার পুনরাবৃত্তি হয়? আমরা কি সময়ের কোনো গোলক দাদায় আটকা পড়েছি? অদরা ভয়াত্ম গলায় বলল, জানি না, কিন্তু নিচে চলুন, দেখবেন অদ্ভুত সব কাণ্ড। সায়ন অদরার হাত ধরে সাবধানে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। দৃশ্যটা সত্যিই অবিশ্বাস্য। যেই বাড়িটা কিছুক্ষণ আগেও ছিল জনমানবহীন, পরিত্যক্ত, সেটা এখন সংসারে পরিপূর্ণ। উঠোনে বাচ্চারা খেলছে, বারান্দায় মহিলারা গল্প করছে, রান্নাঘর থেকে মশলা কষানোর ঝাঁঝালো গন্ধ আসছে। অথচ এই মানুষগুলো তাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কেউই তাদের দিকে তাকাচ্ছেও না। যেন সায়ন আর অদরা অদৃশ্য কোনো বাতাস। সায়ন এগিয়ে গিয়ে উঠোনের এক কোণায় মাছ করতে থাকা এক মধ্যবয়সী মহিলার সামনে দাঁড়ালো। আন্টি, শুনছেন? আপনি কি আমাদের দেখতে পাচ্ছেন? মহিলাটি কোনো উত্তর দিলেন না। তিনি এক মনে মাছের আঁশ চালিয়ে যাচ্ছেন। সায়ন হাত নাড়ল তার চোখের সামনে, চিৎকার করে ডাকলো, কিন্তু মহিলার কোনো ভাবান্তর হলো না। তিনি পাশের জনের সাথে স্বাভাবিকভাবেই কথা বলে যাচ্ছেন। সায়ন হতভম্ব হয়ে পেঁচিয়ে এলো। এটা কি হচ্ছে অদরা? আমরা কি মারা গেছি? অদরা তাকে টেনে ধরে বলল, আমাদের এখান থেকে যাওয়া উচিত সায়ন। এরা কেউ আমাদের কথা শুনবে না, আমাদের দেখবেও না। এখানে থেকে লাভ নেই। সায়ন অদরার কথা মেনে নিয়ে বাইরে বেরিয়ে এলো। গ্রামের রাস্তাও একই রকম, জমজমাট হাট বাজার, মানুষের ব্যস্ততা। কেউ ধান মড়াই করছে, কেউ গরুর গাড়ি নিয়ে যাচ্ছে। সায়ন পাগলের মতো যাকে সামনে পেল তাকেই জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু ফলাফল একই, কেউ ফিরেও তাকালো না। এক তীব্র অসহায়ত্ব গ্রাস করলো সায়নকে। মনে হলো সে এক জনসমুদ্রের মাঝে সম্পূর্ণ একা। অদরা সায়নের কাঁধে হাত রাখলো, নরম গলায় বলল, আপনি প্লিজ নিজেকে সামলে নিন। আপনি ভেঙে পড়লে আমার কি হবে? আমাকে কে বাঁচাবে? সায়ন অদরার দিকে তাকালো। মেয়েটার চোখে ভয়, কিন্তু একই সাথে তার উপর অগাধ বিশ্বাস। সে একটা দীর্ঘ শ্বাস ফেলে নিজেকে সামলে নিল। ঠিক বলেছেন, ভেঙে পড়লে চলবে না, আমাদের ফিরে যেতে হবে। এখান থেকে বেরিয়ে আরো ভালো করে রিসার্চ করতে হবে। আপনি কি ফেরার রাস্তাটা চিনেন? অদরা মাথা নাড়ল। হ্যাঁ চিনি, সোজা ওই রাস্তাটা, ওটা দিয়েই আমরা এসেছিলাম। চলুন। দুজন গ্রামের ভিড় ঠেলে সেই মাটির রাস্তা ধরে হাঁটতে শুরু করলো। কিন্তু যতই এগোচ্ছে রাস্তাটা যেন বদলে যাচ্ছে। আসার সময় দুপাশে ছিল ফসলের ক্ষেত, কিন্তু এখন সেখানে ঘন ঝোপঝাড় আর আগাছা। দূরে বড় বড় গাছপালা দেখা যাচ্ছে, মনে হচ্ছে কোনো গভীর জঙ্গল। সায়ন সনিগ্ধ হয়ে বলল, আমরা কি রাস্তা ভুল করলাম অদরা? পরিবেশটা তো চেনা মনে হচ্ছে না। অদরা নিজেও বিভ্রান্ত, কিন্তু রাস্তা তো একটাই সায়ন, বলবো কিভাবে? এখান থেকেই তো এসেছিলাম। তবুও তারা হাঁটতে থাকলো। আশা, হয়তো একটু এগুলোই মেইন রোড পাওয়া যাবে। কিন্তু কিছুক্ষণ হাঁটার পর তারা আবার একটা লোকালয়ে এসে পৌঁছালো। এটাও একটা গ্রাম, ঘরবাড়ি, মানুষজন,
দোকানপাট সবই আছে, কিন্তু এখানকার মানুষগুলো আগের গ্রামের মতোই। কেউ তাদের দেখছে না। তারা হাসছে, কাঁদছে, ঝগড়া করছে, সবই নিজেদের মতো। সায়ন আর অদরা যেন তাদের জগতে বৃণগ্রহের প্রাণী। সায়ন চারপাশটা ভালো করে দেখলো। এই গ্রামটা আগের গ্রামের চেয়েও পুরনো মনে হচ্ছে। মানুষের পোশাক আশাকও কেমন সেকেলে। আমরা কি একই জায়গায় গোলচক্কর খাচ্ছি? সায়ন বিড়বিড় করে বলল। নাকি আমরা আরো অতীতে চলে যাচ্ছি? অদরার হাতটা সায়নের হাতের মুঠোয় গামছে। চারপাশের এই জীবন্ত অথচ মৃত মানুষদের ভিড়ে তাদের অস্তিত্ব যেন ক্রমশ ফিকে হয়ে আসছে। অদরা চোখ হঠাৎ আটকে গেল রাস্তার ধারের একটা ছোট মুদি দোকানের দিকে। দোকানের ভিতর এক বয়স্ক লোক টুলের উপর বসে আছেন। তার গায়ে ময়লা পতুয়া, মুখে কাঁচা পাকা দাড়ি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ভিড়ভাড়টার মধ্যেও এই লোকটির স্থির দৃষ্টি নিবদ্ধ সায়ন আর অদরার উপর। তার চোখে বিস্ময় বা বিভ্রান্তি নেই, আছে এক গভীর অনুসন্ধিতা। অদরা সায়নের কোণে গুঁতো দিয়ে ইশারা করলো, সায়ন, ওই দিকে দেখুন, ওই লোকটা, উনি আমাদের দিকেই তাকিয়ে আছেন। সায়ন তাকালো। সত্যিই তো, গ্রামের শত শত মানুষের উদাসীনতার ভিড়ে এই একজনই তাদের অস্তিত্ব টের পাচ্ছে। সায়ন দ্বিধা কাটিয়ে দ্রুত পায়ে লোকটার দিকে এগিয়ে গেল। চাচা, আপনি কি আমাদের দেখতে পাচ্ছেন? লোকটি কোনো কথা বললেন না, শুধু ধীরে সুস্থে মাথা নেড়ে হাঁ জানালেন। তারপর টুল ছেড়ে উঠে দাঁড়ালেন। দোকান থেকে বেরিয়ে এসে হাত নেড়ে ইশারা করলেন তার পিছু নিতে। সায়ন আর অদরা একে অপরের দিকে চাইল। অদরা সায়নের কানের কাছে ফিসফিস করে বলল, উনার পিছু নেওয়া কি ঠিক হবে, যদি উনিও ওদের দলের কেউ হন? সায়ন চিন্তিত মুখে বলল, এটাই তো ভাবছি, কিন্তু হাতে তো আর কোনো অপশনও নেই। লোকটি কয়েক কদম এগিয়ে গিয়ে আবার পিছনে তাকালেন, হাত নেড়ে অভয় দিলেন, বুঝাতে চাইলেন ভয়ের কিছু নেই। সায়ন কিছুটা ভরসা পেয়ে অদরার হাত ধরে বলল, চলুন দেখি উনি কোথায় নিয়ে যান। লোকটি গ্রামের ভিতর দিয়ে চলে যাওয়া এক সরু এঁকে বেঁকে যাওয়া রাস্তা ধরলেন। তিনি বেশ দ্রুত গতিতে হাঁটছিলেন, যেন কারোর তাড়া আছে। মাঝে মাঝে পেছন পেরে ইশারা করছিলেন, দ্রুত এসো। সায়ন আর অদরা শরীর ক্লান্তিতে ভেঙে আসছে, পা চলছে না, তবুও তারা লোকটার সাথে তাল মিলিয়ে হাঁটতে লাগলো। সরু গলি পেরিয়ে ঝোপঝাপ মারিয়ে অবশেষে তারা এক বিশাল খোলা মাঠে এসে পৌঁছালো। দিগন্ত জোড়া মাঠ, তার ওপাশে ঘন জঙ্গল। মাঠের মাঝখানে এসে লোকটি থামলেন। পিছনে পেরে সায়নদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বললেন, এই পুরো গ্রাম জুড়ে একমাত্র আমি আর আমার স্ত্রী ছাড়া আর কেউ জীবিত নেই। বাকিরা সব মায়া, সব অতীতের ছায়া। সায়ন চমকে উঠল। মানে জীবিত নেই মানে কি? লোকটি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মানে এটাই, এই গ্রামের সবাই 30 বছর আগেই শেষ হয়ে গেছে। আমি মফিজ, এই গ্রামের শেষ প্রান্তে থাকি। তোমরা এখানকার সময়ের গোলক দাদায় আটকা পড়ার আগেই আমার সাথে চলো। সূর্য ডুবে গেলে আর কখনো ফিরতে পারবে না। সায়ন আর অদরা আর কোনো কথা বাড়ালো না। মফিজের কথা তাদের মনে এক নতুন আশার সঞ্চার করলো। তারা দ্রুত পায়ে মফিজের পিছু পিছু মাঠ পেরিয়ে তার বাড়ির দিকে এগোলো। মফিজের বাড়িটা দোতলা, বেশ পুরনো আমলের হলেও বনে দিয়ানার চাপ স্পষ্ট। বাড়ির চারপাশটা গাছপালা দিয়ে ঘেরা, বেশ চিমচাম। মফিজ তাদের সোজা দোতলায় নিয়ে গেল। ঘরের ভিতর তার স্ত্রী রেশমা বসে পান সাজাচ্ছিলেন। মফিজকে দেখে তিনি উঠে দাঁড়ালেন। মফিজ বললেন, রেশমা, ওনাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করো, এরা বহুদূর থেকে এসেছে, বড় বিপদ মাথায় নিয়ে। রেশমা কোনো প্রশ্ন না করে রান্নাঘরের দিকে চলে গেলেন। মফিজ সায়নদের দিকে তাকিয়ে বললেন, তোমরা পাশের ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসো, অনেক কথা আছে তোমাদের সাথে। ফ্রেশ হয়ে সায়ন আর অদরা ড্রয়িং রুমের পুরনো সোফায় এসে বসলো। রেশমা কিছু চিড়ে আর গুঁড়ো দিয়ে গেলেন। মফিজ তাদের সামনে একটা মোড়া টেনে বসে জিজ্ঞেস করলেন, তোমরা সম্পর্কে কে হও আর এই মরা দেশে কেনই বা এলে? সায়ন কোনো বনিতা না করে অদরার সাথে আবিরের পরিচয়, নিশির বিলে আসা অদ্ভুত সব ঘটনা সব কিছু খুলে বলল। সব শুনে মফিজ চিন্তিত মুখে মাথা নাড়লেন। তারপর গম্ভীর স্বরে বললেন, বুঝেছি, অধরার উপর যে অশুভ শক্তির নজর পড়েছে সে তার উদ্দেশ্য হাসিল না করা পর্যন্ত পিছু ছাড়বে না।
এই শক্তিটা বহু বছর ধরে সুপ্ত ছিল, এখন জেগে উঠেছে। সায়ন প্রশ্ন করলো, কিন্তু তার উদ্দেশ্যটা কি? মফিজ একটু সময় নিয়ে বললেন, অশুভ শক্তির সন্তান জন্ম দেওয়া। এই সত্তাটা মানুষ আর অমানুষের এক সংকর প্রজাতি তৈরি করতে চায়, যা এই পৃথিবীর রাজত্ব করবে। সায়ন আর অদরা শিউরে উঠল। সায়ন বলল, কিন্তু অদরা কেন? ওকে কেন বেছে নিল? হয়তো ওদের কোনো বিশেষ তালিকায় অদরায় পড়ে গেছে, অথবা ওর জন্মকুণ্ডলিতে বা রক্তে এমন কিছু আছে যা ওদের দরকার। অদরা কাপা গলায় জিজ্ঞেস করলো, তাহলে আবিরের ভালোবাসার ব্যাপারটা, ও যে এত কেয়ার করত, উপহার দিত, সবই কি মিথ্যে ছিল? মফিজ ম্লান হেসে বললেন, সবই ছিল তার শিকার ধরার টোপ। ভালোবাসা, যত্ন, এগুলো সব মায়া। তোমাকে বশ করার জন্য, তোমার শরীর আর মনকে প্রস্তুত করার জন্য এসব দরকার ছিল। অদরার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে গেল। এতদিন ধরে লালন করা ভালোবাসার স্মৃতিগুলো সব মিথ্যে। সে নিজেকে সামলাতে পারল না, চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। একই সাথে এক অজানা ভয় তাকে গ্রাস করলো। তবে কি তার বাঁচার আর কোনো আশা নেই? কিন্তু পরক্ষণেই অদরার মনে একটা প্রশ্ন জাগলো। সে সায়নের দিকে তাকিয়ে বলল, চাচা, একটা বিষয় মিলছে না। আবির যদি সন্তানই চাইতো আর আমাকে বশও করে ফেলেছিল, তাহলে ও আমার সাথে ফিজিক্যাল রিলেশনে গেল না কেন? আমি তো রাজিই ছিলাম। ও চাইলেও তো পারতো, বরং ও আমাকে ফেলে চলে গেল কেন? আর এই যে আমার শরীরের উত্তেজনাটা, এটা কেন হচ্ছে? মফিজ চুপ করে রইলেন। তার মুখটা আরো গম্ভীর হয়ে গেল, যেন এই প্রশ্নের উত্তরটা তিনি জানেন, কিন্তু বলতে দ্বিধা করছেন। এই পর্ব এখানেই সমাপ্ত। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে। আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।